হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা করাবো, এটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 7 শব্দ যা আছে সেই চ্যাপ্টারটার সম্বন্ধে। তো দেখো, যেটা প্রথম প্রশ্ন আলোচনা করা হয়েছে যে শব্দটা কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে হলো, শব্দ এক ধরনের শক্তি যা কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়। শব্দটাকে কি বলা হয়েছে? এক ধরনের শক্তি যেটা হচ্ছে কম্পনশীল কোনো বস্তু থেকে উৎপন্ন হবে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, যে মানুষের কণ্ঠস্বর কিসের কম্পনের ফলে উৎপন্ন হয়। তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে গলায় অবস্থিত স্বরতন্ত্রীর কম্পনের ফলে। এর মানে হচ্ছে আমরা যে কথা বলতে পারছি, ঠিক আছে, এই কথাটা হচ্ছে আমাদের গলার মধ্যে কম্পন হচ্ছে স্বরতন্ত্রী, ঠিক আছে, এই কম্পনের ফলে হচ্ছে শব্দটা সৃষ্টি হচ্ছে। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখো, যে কম্পনশীল বস্তুর বিস্তার বলতে কী বোঝো। বিস্তার বলতে কম্পনশীল বস্তুটা যে কাঁপছে কতটা রেঞ্জের মধ্যে আর কি যাচ্ছে, সেটাই হচ্ছে বিস্তার। তো দেখো 3 নম্বরের প্রশ্নটার অ্যান্সারটা আর কি, কম্পনশীল কোনো কণার সাম্যাবস্থান থেকে কণাটির সর্বোচ্চ সরণকে হচ্ছে বিস্তার বলা হয়। মনে করো একটা কণা এখানে কম্পিত হচ্ছে, এই অবস্থা থেকে বি সাইডে গেছে এতটা, ধরে নাও এই পয়েন্টে, এবং এই সাইডে গেছে এতটা কম্পনের ফলে। তো টোটাল বিস্তারটা হয়ে যাবে এবির যে ডিস্টেন্স, সেটাকেই বলা হচ্ছে বিস্তার। এবার দেখো, যেটা 4 নম্বরে যেটা আমাদের লাগবে, পর্যায়কাল কি। তো এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে, কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে হচ্ছে পর্যায়কাল বলা হয়। মানে কম্পনশীল কোনো কণা একটা পূর্ণ দোলন, ঠিক আছে, মনে করো এখান থেকে স্টার্ট, এই যে গেল, আবার এখানে ফিরে আসবে, কতটা সময় নেবে সেই সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালের একক কী হয়? সেকেন্ড, কারণ কাল মানে তো বুঝতে পারছো সময় এখানে, ঠিক আছে, তো সময়ের একক কী হয়ে যাবে? সেকেন্ড। এবার দেখো, যেটা 5 নম্বরের প্রশ্ন, যে কম্পাঙ্ক কী, এর একক কী। তো কম্পাঙ্কের একক প্রথম চ্যাপ্টারেও আছে, লাস্টের চ্যাপ্টারেও, যাই হোক, তো অ্যাডভান্টেজ পাওয়া গেল, কম্পাঙ্কের এককটাই বেশি আসে। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো, যে কম্পনশীল কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। মানে কম্পনশীল যে কণাটা 1 সেকেন্ডে এবার হিসাব করা হবে, 1 সেকেন্ডে যদি কতবার আর কি পূর্ণ দোলন সম্পন্ন করবে সেটাকে ওটার কম্পাঙ্ক বলা হয়। এবার কম্পাঙ্কের যে এককটা আছে সেটাকে হার্জ বলা হয় বা সাইকেলস পার সেকেন্ড। এরপরে দেখো, যেটা 6 নম্বরে প্রশ্ন আছে, যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, কোনো কণা যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করে তবে বস্তুটির গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। কোনো কণা দেখো, সেম এটা হচ্ছে পেন্ডুলামের গতিটা, পেন্ডুলাম কী হয়, ঘড়ির পেন্ডুলাম এদিক থেকে এদিক বারবার পর্যাবৃত্ত, মানে চলতেই থাকে, এই গতিটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপরে হচ্ছে ঘড়ির কাঁটার গতিটা পর্যাবৃত্ত, গোল গোল কি একইভাবে রাউন্ড মারতেই থাকে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। 7 নম্বরের প্রশ্নটা দেখো, যে সুরশলাকার একটা বৈশিষ্ট্য। তো সুরশলাকা কী আকৃতির হয়? দেখো, এরকম টাইপের একটা যন্ত্র, ইউ আকৃতির টাইপ। তোমরা যখন ক্লাস 11-এ সায়েন্স নিবা, ভৌতবিজ্ঞানের ল্যাবে থাকবে এরকম, ঠিক আছে, এটার নাম হচ্ছে সুরশলাকা। এই যন্ত্রটাতে কি করা হয়, এখানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়, ঠিক আছে, কিংবা ডাক্তারদের পাশেও এটা থাকে, ঠিক আছে, কানের ডাক্তার যারা আছে তাদের পাশে এটা রাখে, কারণ কানটা ঠিক আছে কিনা সেটা এই ভাইব্রেশনের মাধ্যমে একটু টেস্ট করবে বলছে, ঠিক আছে, যাই হোক। তো 7 নম্বরটা কি, সুরশলাকার একটা বৈশিষ্ট্য লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, সুরশলাকা থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। 8 নম্বরের প্রশ্নটা দেখো, যে শব্দ বিস্তারের জন্য কিসের প্রয়োজন হয়। তো শব্দ বিস্তারের জন্য আবার কিসের প্রয়োজন হয়? তো এটা হচ্ছে মাধ্যমের। মাধ্যম বলতে এখানে যে কোনো জড় মাধ্যম, ঠিক আছে, আর জড় মাধ্যমটা হতে হবে কঠিন, তরল, গ্যাস। এবার 9 নম্বর প্রশ্নটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে শব্দ বিস্তারের ক্রমটি লেখো। কঠিন, তরল আর যে গ্যাস আছে, কোন মাধ্যমে শব্দটা বেশি তাড়াতাড়ি যেতে পারে। তো এখানে করে দেওয়া আছে, দেখো, যে কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাস। কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, তারপরে একটু কম হচ্ছে তরল মাধ্যমে, আর গ্যাস মাধ্যমে শব্দের বেগটা একটু কম, মানে এতটাও কম না, মানে কম্পেয়ার করলে আর কি, তিনটা মাধ্যমের মধ্যে কম্পেয়ার করলে কঠিনের মধ্যে দিয়ে শব্দটা বেশি তাড়াতাড়ি
প্রবাহিত হতে পারে। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন যে সূর্যে বিস্ফোরণের শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কেন? সূর্যের মধ্যে যে বিস্ফোরণটা হচ্ছে পৃথিবী থেকে শোনা যায় না কেন? তো এটার অ্যান্সারটা দেখো যে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না। সূর্য ও পৃথিবীর মাঝে কোনো জড় মাধ্যম নেই, তাই সূর্যটার মধ্যে যতই শব্দ হোক না কেন আমরা সেটা পৃথিবী থেকে শুনতে পাবো না। এর মেন কারণ একটাই যে সূর্য আর পৃথিবীর মাঝখানে কোনো জড় মাধ্যম নেই। সেম ঘটনা অন্যান্য গ্রহদের ক্ষেত্রেও, ঠিক আছে? চাঁদ, উপগ্রহ কিংবা অন্যান্য গ্রহে যদি শব্দ হয় সেটা আমরা পৃথিবী থেকে শুনতে পাই না, কারণ হচ্ছে কোনো জড় মাধ্যম নেই, আর জড় মাধ্যম না থাকাতে শব্দটা প্রবাহিত হতে পারে না। 11 শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। 11 নম্বর প্রশ্নটা আর কি, তাও কোন পরীক্ষা থেকে জানা যাবে? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে বেলজারের যে পরীক্ষা সেখান থেকে আমরা জানতে পারবো যে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। বেলজার মানে হচ্ছে একটা পাত্র থাকবে, ঠিক আছে? এখানে একটা ঘন্টা বাজানো থাকবে, ঘন্টা লাগানো থাকবে, আর বিশেষ প্রক্রিয়া পাম্পের সাহায্যে হচ্ছে এখান থেকে হাওয়াটাকে বের করে নেওয়া হবে। প্রথমে হচ্ছে দেখো এই যে পাত্রটা আছে, এই পাত্রটা এই যে পাত্রটাকে বেলজার বলছে, যে পাত্রটার মধ্যে প্রথমে হাওয়া থাকবে, মানে হাওয়াপূর্ণ পাত্র আছে, এবং ঘন্টাটা বাজানো হবে, শব্দটা শোনা যাবে। কিছুক্ষণ পর আর কি এখানে যে গ্যাসটা আছে সেটা বের করে নেওয়া হবে পাম্পের সাহায্যে আর কি। তো বায়ু শূন্য করে দেওয়া হবে, তারপরে আবার ঘন্টাটা বাজানো হবে, আর সেই ঘন্টার আওয়াজটা কিন্তু বাইরে থেকে শোনা যাবে না। মানে কারণ কি, এটা হচ্ছে শূন্যস্থান সৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো বাতাস নেই, জড় মাধ্যম, তাই হচ্ছে। তো যাই হোক, এই পরীক্ষাটাকে কি পরীক্ষা বলা হয়? বেলজারের পরীক্ষা। এরপরে দেখো যেটা নেক্সট আছে তরঙ্গ। তো 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে তরঙ্গ কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। মানে পুকুরের মধ্যে ঢেল ফেলে দেখা যাবে যে জলের ঢেউটা এরকমভাবে কম্পিত হতে হতে আর কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এই যে ছড়িয়ে যাওয়াটা, এটাই হচ্ছে এক ধরনের তরঙ্গ, ঠিক আছে? এছাড়াও কোনো যদি মনে করো রশি এখানে বেঁধে রাখে, এদিক থেকে যদি আর কি রশিটাকে উপর নিচ করা যায়, তাহলে এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হবে। তো এটাও একটা তরঙ্গ। বুঝতে পারা যাচ্ছে যে তরঙ্গ জিনিসটা কি। তো যাই হোক, বলছে তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি না ঘটিয়ে, কণাগুলো এখানকার কণাটা এখানেই থাকবে, এখানকার কণাটা এখানে থাকবে, কণাটার স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। এরপরে দেখো যেটা 13 নম্বরের প্রশ্ন আছে যে স্থিতিস্থাপক তরঙ্গ বা যান্ত্রিক তরঙ্গ কত প্রকারের হয়? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা হচ্ছে শব্দ তরঙ্গ, এটাই আমাদের কাজে লাগবে। আর তির্যক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ আর বেতার তরঙ্গ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।